ম্যাম, শুরু করতে পারি আমরা। আসসালামু আলাইকুম ডক্টরস। কেমন আছেন সবাই? আমি ডাক্তার নীলুফা ইয়াসমিন মিলি। আপনাদের সাথে আছি জেনেসিস থেকে। আজকের আয়োজন আমাদের জেনেসিস এর থেকে পেডিয়াট্রিক্স এর উপর। মিড টার্ম পেডিয়াট্রিক্স নিয়ে আমরা কিভাবে পাস করতে পারি, এটার ভালো খারাপ সব দিক নিয়ে আমরা একটু আলোচনা করব। আমি আছি মডারেটর হিসেবে। আমি আহ, আমি মিলি। আমি ডিসিএইচ কমপ্লিট করেছি অ্যান্ড এফসিপিএস মিড টার্ম পাস করেছি গত সেশনে। এবং এখন হচ্ছে গিয়ে আপনাদের সাথে আছি মেন্টর হিসেবে। আমাদের সাথে আজকে আছে আসাদি তারান্নুম আপু এবং নাফিসা নাওয়ার আপু। আপুরা তাদের আহ, আহ, ভালো খারাপ দিকগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করবেন সবকিছু, এসবিএস এ কিউ এন্ড অসপি সম্পর্কিত। আমি যদি আমার কথা বলি, যে আমি যখন ডিসিএসটা পাশ করি তখন মনে করেছিলাম যে ডিসিএস তো পাশ করেছি, আমার সব পড়া গুছানোই আছে। আমি হচ্ছে হয়তো বা একটু রিভিশন দিলে মিড টার্মটা পাস হয়ে যাবে। তো খুব একটা গুরুত্ব দেইনি, যেহেতু মিড টার্মে যারা বসে তারাই নাকি পাশ করে, এরকম আর কি শুনেছিলাম। তো প্রথমে যখন পরীক্ষায় বসি আমি পরীক্ষা দিয়ে আমার মনে হলো না, এইভাবে তো আসলে পাস সম্ভব না, আমি পাস করি নাই প্রথমবার। তো দেখা গেল বেশি লাইটলি নিয়ে ফেলছি, যেটা আসলে উচিত হয় নাই। পরে আমি জেনেসিস এর সাথে আবার যুক্ত হলাম, তখন আমার প্রিপারেশনটা ভালোভাবে হলো। সবচেয়ে বেশি হেল্প হয়েছে আসাদি তারান্নুম আপুর কাছ থেকে। আপুকে অসংখ্য ধন্যবাদ। আপু অনেক যত্ন সহকারে আমাদের ক্লাসগুলো নিতেন। আরো অনেক ভাইয়া আপুরাই ছিল, সবাই মানে যতটুকু এফোর্ট দেওয়ার সবটুকুই দিতেন। তো আমি তাদের কাছ থেকে মানে আমার দরকার ছিল বেশি যে ক্লাসে কি কি টপিক পড়াচ্ছে, আমার কোনো টপিক মানে ছুটে যাচ্ছে কিনা সেটা, যে হচ্ছে এই এই টপিক আমাকে পড়তেই হবে। এই জন্য হচ্ছে গিয়ে আমি এই ক্লাসগুলো সব করতাম। ঠিক সময় না করলেও পরবর্তীতে রেকর্ডিং ক্লাসগুলো করতাম। আমার অনেক হেল্প হয়েছে। সবকিছু আমার গুছানোর জন্য জেনেসিসকে অসংখ্য ধন্যবাদ, যে আমার পড়াটাকে গুছানো হয়েছে। আমি তখন একদম কনফিডেন্ট ছিলাম পরীক্ষার আগে। দেন আমার পরীক্ষাটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এবং পাশ করে গেছি। তো কিভাবে প্রিপারেশন নিবেন, কিভাবে হচ্ছে গিয়ে মানে আপনারা কনফিডেন্ট থাকতে পারবেন এবং মানে আপনার পাশ করার কোনো অন্তরায় থাকবে না, তার জন্য আজকে আমাদের আপুরা আপনাদেরকে টিপস দিবেন। আমি চলে যাচ্ছি আসাদি তারান্নুম আপুর কাছে। আপু, আপনি একটু শেয়ার করবেন। হ্যালো। জি আপু। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আপু, আপনি ঠিক আছে। বলেন। জি। আচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন। আমি ডক্টর মিলি আপু অলরেডি বলেছেন, আমি ডক্টর রাসেল তারনুম আপনাদের সাথে আছি মিড টার্ম মেন্টর হিসেবে। আপনারা যারা পেডিয়াট্রিক্সে আমাদের সাথে জানুয়ারি 2026-এ যুক্ত হতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যেই মূলত আমাদের আজকের এই সেশনটা। জানুয়ারি 2026-এ মিড টার্ম পরীক্ষা দিবে যারা, তাদের জন্যই আমরা এই সেশনটা করেছি, শুধুমাত্র যাতে ওনারা এই সময়ে বুঝে উঠতে পারেন ওনারা কিভাবে প্রিপারেশন নেবেন, বা জেনেসিস এর সাথে যুক্ত থাকলে ওনারা কিভাবে বেনিফিটেড হতে পারেন। আপু অলরেডি বলেছেন জেনেসিস সবসময় একটা স্ট্রাকচার ওয়েতে আপনাকে, সবসময় চেষ্টা করবে একটা স্ট্রাকচার ওয়েতে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যাতে আপনি মিড টার্ম পরীক্ষাটা খুব সহজে পাশ করে যান। তো আপনাদের প্রথম যে কাজটা হবে সেটা হবে, আপনারা যারা জানুয়ারি 2026-এ মিড টার্ম পরীক্ষা দিবেন, আপনাদের জেনেসিসে আপনারা যদি যুক্ত হয়ে যান তাহলে হচ্ছে আপনাদের পড়াটা মোটামুটি এক ধাপ এগিয়ে থাকবে অন্যান্য সবার কাছ থেকে। কারণ দিন দিন তো মিড টার্ম পরীক্ষাটা অনেক বেশি কঠিন হচ্ছে। মিড টার্ম পরীক্ষাটা প্যাটার্নটা দিন দিন চেঞ্জ হচ্ছে। তারপরও কিছু জিনিস থাকবে যেটা আপনি সহজে বোঝার জন্য বা সহজে একটা গাইডলাইন পাওয়ার জন্য আপনি জেনেসিসের সাথে যুক্ত হতে পারেন। জেনেসিসের সাথে যুক্ত হলে আপনারা, আমার আজকে যে দুইটা টপিক নিয়ে বলার কথা সেটা হচ্ছে এসবিএ এবং এসএকিউ। এসবিএ এবং এসএকিউ কে আপনারা কিভাবে পড়বেন বা কতটুকু পড়লে আপনাদের একটা নলেজ গ্যাদার হবে, আপনি যাতে পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারেন। এসবিএ এর ব্যাপারে আমি একটু বলবো। এসবিএ যদি আপনার পড়তে হয় বা আপনি পড়তে চান, এসবিএ এর জন্য আমরা সাধারণত বিসিপিএস এ যেটা হয়, বিসিপিএস এ রিটেনের জন্য দুইটা পেপার, পেপার 1 তে এসবিএ থাকে এবং পেপার 2 তে থাকে এসএকিউ।
পেপার 1-এ যে এসবিএটা থাকে, এসবিএ এর যে কোয়েশ্চেন গুলো থাকে 50টা কোয়েশ্চেন থাকে, প্রত্যেকটাতে 2 নাম্বার করে মার্ক থাকে এবং এটাতে হচ্ছে আপনার 100 নাম্বার থাকবে। তো আপনি যখন এই পরীক্ষাটা দিতে যাবেন, এই পরীক্ষা দেওয়ার সময় আপনি দেখবেন যে আপনার এই পেপার 1-এ এসবিএ তে এতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আপনার একটা ক্লিয়ার কাট কনসেপ্ট লাগবে বা আপনার একটা রেসিডুয়াল নলেজ লাগবে। এই রেসিডুয়াল নলেজটা আপনার কিভাবে হবে? আপনারা যারা এখন থেকে পড়ছেন জানুয়ারি 2026-এর জন্য, তাদেরকে বলবো আপনারা হচ্ছে এটা পড়বেন এমন ভাবে যাতে কোনো একটা টপিক নিয়ে আপনার সলিড একটা নলেজ থাকে। সলিড নলেজটা হচ্ছে মাস্টার করতে হবে আপনার কোর নলেজকে। কোর নলেজটা কিভাবে হবে? আপনি যদি কোনো একটা টপিক নিয়ে পড়তে চান, ধরেন আপনি আজকে পড়লেন নিউমোনিয়া নিয়ে, নিউমোনিয়ার কোন কোন অর্গানিজম কাজ করে, নিউমোনিয়াতে কোন এক্সরে ফাইন্ডিংসে কি পাবেন, এটার ট্রিটমেন্ট কোনটার জন্য কি ট্রিটমেন্ট থাকবে, সবকিছু আপনি আলাদা আলাদা ভাবে পড়ার চেষ্টা করবেন এবং সলিডলি পড়ার চেষ্টা করবেন এবং মনে রাখবেন যাতে এই পড়াটা দিয়ে আমার এসপিএটা কভার হয়ে যায়। সেজন্য প্রত্যেকটার আপনি কমন পয়েন্টস কি পয়েন্টস যেগুলো থাকবে, মোস্ট কমন ফিচার্স, মোস্ট কমন অর্গানিজম, মোস্ট কমন ইনভেস্টিগেশন, এই যে কি পয়েন্টস কিছু থাকে যেটা দিয়ে প্যাথোগনমিক ফিচার্স, যেটা দিয়ে আমি বুঝতে পারবো এখান থেকে এই টপিক, এরকম একটা টপিক থেকে আমার এসবিএ আসতে পারে, সেই কি পয়েন্টসকে আপনার আইডেন্টিফাই করতে হবে। এটা আইডেন্টিফাই করার জন্য আপনি যখন বিভিন্ন টপিক নিয়ে কোন একটা সিস্টেমের বিভিন্ন টপিক নিয়ে পড়ছেন, সেই সিস্টেমের টপিকটাকে আপনার এমফাসাইজ দিতে হবে এবং আপনাকে অবশ্যই রেড ফ্ল্যাগ সাইন যেগুলো আছে, রেড ফ্ল্যাগ সাইন কিভাবে বুঝবেন? লাইফ থ্রেটেনিং যে কন্ডিশন গুলো আছে ইউজুয়ালি সেখান থেকে বিসিপিএস এ এতদিন পর্যন্ত যা কোয়েশ্চেন এসছে সেই কোয়েশ্চেন গুলো আমরা অ্যানালাইসিস করে দেখেছি। যারা জেনেসিস এ মিড টার্মে মেন্টর হিসেবে আছে তারা বিসিপিএস এ যে কোয়েশ্চেন গুলো আসে, কোয়েশ্চেন তো পেপার 1-এ কোয়েশ্চেন বাইরে আনতে দেয় না, হলেই পরীক্ষা শেষে হলেই রেখে দেওয়া হয়। তো যেহেতু আমরা কোয়েশ্চেন ওভাবে অ্যাকুরেটলি পাই না, যতটুকু যারা পরীক্ষা দিয়ে এসছে তাদের কাছ থেকে শুনে আমরা যতটুকু পেয়েছি বা আমরা যতটুকু কালেক্ট করেছি সেটা দেখে আমরা অ্যানালাইসিসের মাধ্যমে পেয়েছি যে লাইফ থ্রেটেনিং কন্ডিশন যেগুলো আছে, একিউট মেডিসিন যেটাকে আমরা বলি বা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, এখান থেকে কোয়েশ্চেন গুলো অনেক বেশি আসে এবং ক্লিনিক্যাল রিজনিং কোয়েশ্চেন গুলো খুব আসে। আপনারা এসবি এর জন্য লাইফ থ্রেটেনিং যে কন্ডিশন যেমন শক, সিভিয়ার ডিহাইড্রেশন, মেনিনজাইটিস, তারপর হচ্ছে রিজনিং যে কোয়েশ্চেন নেক্সট স্টেপ আপনি কি করবেন বা আপনি ক্লিনিক্যালের সাথে কোরিলেশন করতে পারছেন কিনা কোনো একটা টপিককে, এই ধরনের ক্লিনিক্যাল কোরিলেশনটা দেখেন। এই ধরনের জিনিসগুলো আপনি কিভাবে পড়বেন বা কোথা থেকে পড়বেন, এটা আসলে পড়ার জন্য আপনার যেটা করতে হবে, আপনি ওয়ার্ডে যেই ইনস্টিটিউটে আছেন বা যেই জায়গায় আপনি এখন ট্রেনিং করছেন সেই ট্রেনিং এর জায়গায় আপনি যদি আপনার কাজটা ওয়ার্ডের কাজটা খুব ভালো মতো করেন বা খুব প্রেসাইসলি কাজটা করেন, তাহলে দেখা যাবে আপনার যে ক্লিনিক্যাল রেজনিং কোয়েশ্চেন গুলো আপনি সহজে পেরে যাচ্ছেন বা আপনার কাছে মনে হচ্ছে এই জিনিসটা তো আমি ওয়ার্ডে এভাবেই করেছি যে সেপটিক শকের একটা বাচ্চার ওয়ার্ম শক আসলে আমি কি দিব আর কোল্ড শক আসলে কি দিব, এই ধরনের কোয়েশ্চেন গুলো আপনি সহজেই বুঝতে পারবেন বা অ্যান্সার করতে পারবেন। এই জিনিসটা হচ্ছে 1 নম্বর কোয়েশ্চেন। আর 1 নম্বর কথা, সেকেন্ড যে কথাটা সেটা হচ্ছে এসপি এর জন্য আপনি যে স্টেমটা থাকবে আপনার জন্য, স্টেমটা খুব ভালো মতো করে পড়বেন যে আপনি কি কোনটাকে সিঙ্গেল বেস্ট অ্যান্সার হিসেবে করবেন। এই জন্য স্টেমটা ভালোভাবে পড়া জরুরি। আপনাকে বেশিরভাগ সময় চাইবে ইরিলেভেন্ট কিছু অ্যান্সার দিয়ে আপনার কনসেন্ট্রেশনটাকে ডাইভার্ট করার জন্য। এজন্য আপনার যত স্টেম থাকবে স্টেমগুলোকে খুব ভালো মতো পড়বেন এবং ফোকাস করবেন মেইনলি হচ্ছে কোয়েশ্চেনের লাস্ট লাইনকে, লাস্ট লাইন পাস্ট আপনি ফোকাস করার চেষ্টা করবেন। লাস্ট লাইন পাস্ট বলতে ধরেন আপনাকে একটা ক্লিনিক্যাল সিনারিও দিয়েছে, সিনারিও দেওয়ার পরে বলা হয়েছে হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট, আপনি এই জিনিসটা আগে পিক আপ করার চেষ্টা করবেন যে নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট চেয়েছে, তাহলে আমি এবার সিনারিওটা পড়ি,
পড়ার পরে আপনি বুঝতে পারবেন যে নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্টটাই আপনাকে পিক আপ করতে হবে। এইভাবে আপনি স্টেমটা ভালোভাবে পড়ার পরেই আপনি হচ্ছে ফোকাস করবেন যে আপনি কিভাবে লাস্ট কোয়েশ্চেনের লাস্ট লাইনটাকে ফার্স্ট হিসেবে পড়ার পরেই আপনি বুঝতে পারবেন কোয়েশ্চেনটা কোন প্যাটার্নে এসছে বা কি অ্যান্সার চাওয়া হচ্ছে এখানে। আর ম্যাথডিক্যালি আপনাকে কিছু রুল আউট করতে হবে। আপনি রুল আউট করবেন যে কোনগুলো রং অ্যান্সার, কোনগুলো রাইট অ্যান্সার। রং অ্যান্সার গুলো যদি আপনি রুল আউট করে ফেলতে পারেন তাহলে আপনার রাইট অ্যান্সারের দিকে আপনি আগাতে থাকবেন। আর হচ্ছে এই যে এত কিছু বললাম, কি পয়েন্টস বের করা, আপনি কোন জায়গায় দ্য মোস্ট কমন কজ, মোস্ট কমন ইনভেস্টিগেশন, কনফার্মেটরি ইনভেস্টিগেশন, ইনিশিয়াল ইনভেস্টিগেশন কি, অথবা হচ্ছে প্যাথোগনমিক ফিচার্স, এই ধরনের যে কথাগুলো বা কি পয়েন্টগুলো থাকবে সেগুলো আপনি আইডেন্টিফাই করা, রেড ফ্ল্যাগ আইডেন্টিফাই করা, আপনি স্টেমটা ভালো মতো পড়ছেন কিনা, তার হচ্ছে কি পয়েন্ট কি চাওয়া হয়েছে বা কোয়েশ্চেনটা কি চাওয়া হয়েছে, কিভাবে আপনি ম্যাথমেটিক্যালি রুল আউট করতে পারবেন রং অ্যান্সার গুলো, এই জিনিসগুলো জানার জন্য আপনার একটা থরো নলেজ লাগবে। সেই নলেজটা কিভাবে হবে, সেটা হবে আপনি যদি এখন থেকে কোনো একটা টপিক নিয়ে পড়া শুরু করেন তাহলে কিন্তু আপনার রেসিডুয়াল নলেজ বা থরো নলেজটা হবে। এটা হচ্ছে একদিনের পরেই আপনি কখনো এসবিএ ক্র্যাক করতে পারবেন না। আপনার জন্য এসবিএ পড়ার জন্য আপনি একটু সময় নিয়ে এখন থেকেই যদি পড়া শুরু করেন তাহলে যারা জানুয়ারি 2026-এ পরীক্ষা দিবে তাদের জন্য অনেকটা ইজি হবে। সবারই কিন্তু ডিউটি থাকবে, জব থাকবে, ফ্যামিলি থাকবে, সবকিছুর পরও কিন্তু আপনি চেষ্টা করবেন আজকে থেকে প্রত্যেক দিনই অ্যাটলিস্ট 2 ঘন্টা করে যাতে আপনার পড়াটা হয়, এবং পরীক্ষা আস্তে আস্তে এই সময়টা 2 ঘন্টা থেকে আস্তে আস্তে বাড়াবেন। এসবিএ এর জন্য আমি অবশ্যই বলবো আমরা জেনেসিস এর যে এক্সাম গুলো নেই সেই এক্সাম গুলো খুব ভালো মতো করে সবাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এসবিএ টা আমরা জেনেসিস এর মেন্টর যারা আছে তারা হচ্ছে এসবিএ গুলো বিগত সেশনে যে কোয়েশ্চেন এসছে সেই কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করে এসবিএ দেওয়ার চেষ্টা করি। সো আপনারা যদি জেনেসিস এর এক্সাম গুলো ভালো মতো দেন তাহলে হচ্ছে আপনাদের এসবিএ এর জন্য একটা মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে। বিসিপিএস এর পরীক্ষায় যে এসবিএ আসে সেটাকেই আমরা অ্যানালাইসিস করে জেনেসিস এর পরীক্ষায় দেওয়ার চেষ্টা করি, এবং আপনারা যে এসবিএ গুলো এক্সামে দেওয়ার পরে আমাদের যে সলভ সেশনটা থাকে সলভ সেশনটা খুবই চমৎকার হয়। আপনারা যারা প্রিভিয়াসলি আমাদের জেনেসিস থেকে মিড টার্মের জন্য কোচিং করে গিয়েছেন তারা অবশ্যই জানেন যে সলভ সেশনটা খুবই এক্সক্লুসিভ থাকে, এবং এই যে এই সলভ সেশন করার মাধ্যমে আপনি কিন্তু কোন অপশনটা কেন রং বা কোন অপশনটা কেন না সেটাও সাইড টপিক গুলো আপনি পড়ে ফেলতে পারছেন। ধরেন একটা টপিকের মধ্যে আসলো হচ্ছে মিজেলস এর ইনকিউবেশন পিরিয়ড, সাথে অপশনে আরো চিকেন পক্স এর ইনকিউবেশন পিরিয়ড, অপশনে হচ্ছে আপনার আসলো রুবেলার ইনকিউবেশন পিরিয়ড, এই ধরনের যে অপশনগুলো থাকবে অপশনগুলোর সাথে সাথে ওই অপশনগুলো কিভাবে আসবে বা কিভাবে পড়বেন সেই সলভ সেশনগুলো কিন্তু আমরা জেনেসিসে বলে দিই। সো আপনারা সবাই চেষ্টা করবেন জেনেসিসে যে সলভ সেশনগুলো হয় সলভ সেশনগুলো খুব এক্সক্লুসিভলি করার চেষ্টা করবেন, কারণ এই এক্সাম এবং সলভ সেশনটা করলে আপনি এসবিএ নিয়ে বিগত সালের কোয়েশ্চেন অ্যানালাইসিসের যে একটা আমরা ফরম্যাট তৈরি করি সেই ফরম্যাটটা আপনারা জানতে পারবেন। এবং অবশ্যই বলবো আপনার কিন্তু এসবিএ এর জন্য মিড টার্ম এসবিএ এর জন্য অনেক টাইম থাকে, আপনারা সবাই চেষ্টা করবেন যেহেতু দীর্ঘ সময় থাকে এই সময়ের জন্য আপনারা এসবিএ পেপার 1 প্রথম দিন যেটা পরীক্ষা হয় সেই পরীক্ষাটা খুব কাম এন্ড কোয়াইটলি দিতে, তাহলে আপনার মোটামুটি একটা ভালো রেজাল্ট আপনি নিয়ে আসতে পারবেন। এসবিএ তে যেহেতু 100 নম্বরের পরীক্ষা হয় এবং এটাতে যদি আপনি 60 নাম্বার পান, 2 পেপার মিলে 2 পেপারে 100 200 নম্বরের পরীক্ষা 2 পেপার মিলে আপনি 120 নাম্বার পেলে আপনার পাস হবে রিটেনে। যদি এসবিএ প্রথম পেপার এবং এসএকিউ হচ্ছে সেকেন্ড পেপার, এসবিএ এবং এসএকিউ মিলে যেহেতু 120 নাম্বার তুলতে হচ্ছে
আপনি যদি এসবিএ তে 70 বা 70-এর বেশি নাম্বার তুলে ফেলেন তাহলে কিন্তু এসএকিউতে আপনি কম নাম্বার তুলে বা কম লিখেও সহজে পাশ করে আসতে পারবেন। এজন্য সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা আজকে থেকে যখন পড়বেন তখনই আপনারা চেষ্টা করবেন এসবিএটাকে ক্লিনিক্যাল রিজনিং এর মাধ্যমে, মানে আপনি প্র্যাকটিক্যাল যে প্র্যাকটিসটা আছে সেই প্র্যাকটিক্যালি কি দিচ্ছে বা কি করছে আমরা সেই জিনিসটাও মাথায় রেখে আপনারা বইয়ের সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করবেন। এসবিএ তে আপনি বলবো এসবিএ এর জন্য আপনারা স্টাডি ম্যাটেরিয়ালস হিসেবে নেলসন করতে পারেন। নেলসনের যে বোল্ড লাইন করা পয়েন্টস গুলো আছে, যে টপিক গুলো থেকে কমনলি আসে সেই টপিক গুলো পড়তে পারেন। আর জেনেসিসের স্টাডি ম্যাটেরিয়ালস আমরা যে লেকচার গুলো নিই, জেনেসিসের মিড টার্ম মেন্টররা যে লেকচার গুলো নিবেন আপনাদের, সেই লেকচার থেকে আপনি এসবিএটা অনেকাংশে কভার করে দিতে পারবেন। এসবিএ এর জন্য আপনারা এভাবে পড়লেই মোটামুটি আপনাদের একটা এসবিএ ভালো প্রিপারেশন হবে এবং পরীক্ষাটা খুব ভালো হবে। এবার আসি এসএকিউ। এসএকিউর জন্য আপনারা কি করবেন? এসএকিউ এর জন্য আমি বলবো আপনাদের একটা ক্লিয়ার প্রিসাইজ নলেজ লাগবে, যেটাতে হচ্ছে আপনি লং এস এর মতো ইউজুয়ালি এসএকিউ আসে না। এসএকিউতে যেটা আসে ক্লিনিক্যাল সিনারিও বেসড কিছু কোয়েশ্চেন আসে, কিছু কোয়েশ্চেন আসে মেমোরাইজেশন থেকে। যেমন ধরেন হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট বিটুইন নিউরোপ্যাথি অ্যান্ড মায়োপ্যাথি, এই ধরনের কিছু কোয়েশ্চেন যেমন আছে। তেমনি হচ্ছে হাউ উইল ইউ ট্রিট এ পেশেন্ট অর ম্যানেজ এ পেশেন্ট উইথ ডেঙ্গু শক সিনড্রোম, এভাবে যেমন কোয়েশ্চেন আসে তেমনি ক্লিনিক্যাল সিনারিও দিয়েও কোয়েশ্চেন আসে। এই ক্ষেত্রে আপনাদের ইম্পর্টেন্ট কাজ হলো আপনারা আবিদ হোসেন মোল্লা স্যারের যে বইটা আছে সেই বইটাকে বেস ধরে আপনারা কিন্তু এসএকিউ পড়া শুরু করবেন। এবং আবিদ হোসেন মোল্লা স্যারের বইটা পড়লেই যে শুধু হবে তা না, এর সাথে আমরা জেনেসিসের স্টাডি ম্যাটেরিয়ালস বলতে বিভিন্ন লেকচারে আপনাদের অনেক সব সিস্টেমের উপরেই লেকচার হবে, সেই লেকচারগুলোর উপর আপনাদের যে যে কোয়েশ্চেনগুলো বিগত সেশনগুলোতে এসছে তার একটা ক্লিনিক্যাল অ্যানালাইসিস আপনাদের জন্য থাকবে। সেই অ্যানালাইসিসকে কাজে লাগিয়ে আপনারা সবাই এসবিএটা পড়ার চেষ্টা করবেন। এই যে ক্লিনিক্যাল অ্যানালাইসিস, এটা থাকবে মেইনলি হচ্ছে আবিদ স্যারের বই, সাথে আমরা যারা মিড টার্ম জেনেসিসের মেন্টর হিসেবে যারা আছে তারা সবাই যে ক্লাসগুলো নিবে সেই ক্লাসে আবিদ স্যারের বইতে যে টপিকস গুলো নাই, যে টপিকস গুলো এক্সট্রা ভাবে পড়তে হবে, যে টপিকস গুলো কারো কাছে সুন্দরভাবে গোছানো নাই, সেই জিনিসটা গোছানোর কাজ হচ্ছে মিড টার্ম জেনেসিস মেন্টরদের। এখন সেই গোছানোর পরে আপনার যেটা করতে হবে, আপনি একটা স্ট্রাকচার করতে হবে, আপনি কিভাবে অ্যান্সারটা লিখবেন প্রত্যেকটা টপিকের উপর। আমি বলবো আপনারা এখন পর্যন্ত যতগুলো সিস্টেমের যতগুলো টপিক পড়বেন প্রত্যেকটা টপিকের উপরে সুন্দর করে নোট করে রাখবেন। এভাবে নোট করবেন যাতে নোটগুলো হবে আপনি একটা সিনারিও দিলে বা কোনো একটা টপিকের উপর, যেমন ধরেন কোনো একটা বাচ্চা আপনার কাছে এসছে নেফ্রোটিক সিনড্রোম নিয়ে, সো নেফ্রোটিক সিনড্রোমের যদি কোনো একটা বাচ্চা আসে তাকে আপনি হিস্ট্রিতে 5টা হিস্ট্রি কি নিবেন, 5টা ইনভেস্টিগেশন আপনি কি করবেন, সরি 5টা হিস্ট্রি আপনি কি নিবেন, ওই বাচ্চার 5টা ফিজিক্যাল এক্সামিনেশন আপনি কি করবেন, 5টা ইনভেস্টিগেশন কি করবেন এবং ট্রিটমেন্ট কি দিবেন। এভাবে প্রত্যেকটা টপিককে আপনি হচ্ছে এভাবে নোট করে ফেলবেন যে কোনো একটা সিনারিও দিলে, আমি ধরেন লিউকোমিয়ার একটা বাচ্চার কোনো একটা সিনারিও দিয়েছে বা কোনো একটা টপিক দিয়েছে, এই লিউকোমিয়ার বাচ্চার আপনি আরো 5টা কি হিস্ট্রি নিতে পারেন, আরো 5টা কোন ধরনের আপনি ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস পাবেন, 5টা ইনভেস্টিগেশন কি করবেন এবং এর ট্রিটমেন্ট কি করবেন। এভাবে আপনি প্রত্যেকটা টপিকের নোট করে ফেলবেন। এবং আপনি হচ্ছে অবশ্যই যখন আপনার প্রিপারেশন হয়ে যাবে জেনেসিসের স্টাডি ম্যাটেরিয়ালস প্লাস আবিদ হোসেন মোল্লা স্যারের বই থেকে আপনি যখন পড়ে আপনার একটা মোটামুটি ভালো প্রিপারেশন হবে, তখন আপনার কাজ হবে কি আপনি জিনিসটাকে কিভাবে লিখবেন সেটা সাজাবেন। আমরা যারা জেনেসিস মিড টার্ম বিভিন্ন ক্লাস নিই লেকচার নিই তারা বলে দিই যে মার্ক অনুযায়ী পার মার্ক পয়েন্ট আছে। পার মার্ক পয়েন্ট বলতে আপনি একটা কোয়েশ্চেনের জন্য কত নাম্বার আপনি পাবেন সেটা আপনি আগে দেখবেন। মার্কিংটা দেখাটা খুবই ইম্পর্টেন্ট। মার্কিং দেখে আপনি বুঝতে পারবেন যে
আপনি এই কোয়েশ্চেনের জন্য এতটুকু লিখবেন, এর বেশি আমি লিখবো না। তাহলে প্রত্যেকটা জিনিসকে আপনি ক্লিয়ারলি এবং প্রিসাইসলি যদি আপনি না পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন না আপনি কতটুকু লিখবেন বা কতটুকু লিখলে আপনার টাইম কাভারেজ এবং মার্ক কাভার হবে। এই জন্য আমি বলবো আপনারা সবাই হচ্ছে প্রিপারেশন নেওয়া শেষ হওয়ার পরে যখন পরীক্ষার হলে যাবেন, পরীক্ষার হলে গিয়ে কোয়েশ্চেন পেলে আপনার কাজ হবে কত মার্কের জন্য আপনি কিভাবে লিখছেন সেটা দেখা, এবং সেটা প্র্যাকটিস করা। প্র্যাকটিসটা করবেন কোথায়? সেটা প্র্যাকটিস করার জন্য জেনেসিস আপনাদের জন্য প্রত্যেকটা লেকচারের শেষে একটা করে এক্সাম থাকবে। এক্সামে আপনারা কত সময়ের মধ্যে লেখা শেষ করতে পারছেন এই জিনিসটা দেখাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি এখন থেকে মেটিকুলাসলি প্রিপারেশনটা না নেন, তাহলে কিন্তু দেখা যাবে মিড টার্ম এসএকিউ সেকেন্ড পেপারে, যেটা সবচেয়ে সবারই কম বেশি যেই ভুলটা হয় সেটা হলো তারা টাইম ম্যানেজমেন্ট করতে পারে না। যখন লিখতে যাবেন তখন দেখা যাবে অনেক কিছু আপনি লিখতে পারছেন, কিন্তু আপনি অনেক পারেন, সব একদম লাস্ট কোয়েশ্চেন পর্যন্ত পারেন, কিন্তু আপনি টাইম ম্যানেজমেন্টটা ঠিক ছিল না বলে আপনি হচ্ছে একটা কোয়েশ্চেনকে খুব বেশি করে লিখে ফেলেছেন, কিন্তু বাকি কোয়েশ্চেন গুলোকে আপনি লেখার টাইম পেলেন না বা সব অ্যান্সার করতে পারেন। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই জেনেসিসের পরীক্ষাগুলো খুব ভালো মতো যদি দেন, কারণ আমাদের এখানে একটা ফিক্স টাইম থাকে, এই টাইমের মধ্যে আপনার লেখাটা শেষ করতে হবে। আপনি যদি জেনেসিসের পরীক্ষাটা খুব ভালো মতো দেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন কত সময়ের মধ্যে আপনার লেখাটা কমপ্লিট হবে বা আপনি সম্পূর্ণ লেখা শেষ করতে পারবেন। এই জন্য আপনাদের সবার কাছে আমি বলবো আপনারা সবাই মার্ক দেখে, মার্ক ডিস্ট্রিবিউশন দেখে কোন কোয়েশ্চেনটা কিভাবে পড়বো, কিভাবে লিখবো, এই জিনিসটা আগে থেকে যদি আপনি প্রিপেয়ার না করেন, তাহলে কিন্তু আপনি পরীক্ষার হলে গিয়ে পারবেন না। জেনেসিসের পরীক্ষাগুলো আপনি যদি নিয়মিত দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার বা আপনি আরো কোন সময়ের মধ্যে আপনার লেখা শেষ করলে সব কোয়েশ্চেন টাচ করতে পারবেন, টাইম ম্যানেজমেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং খুব সুন্দরভাবে আপনার লেখাটা হবে। এবার আসি লেখার সময় আপনি কি করবেন। লেখার সময় সব সময় চেষ্টা করবেন আপনি নোট আউট করে লেখার। নোট আউট করে লেখার বলতে কোন ধরনের পয়েন্ট চেয়েছে, যদি আপনি পয়েন্ট পয়েন্ট আকারে লিখতে পারেন তাহলে খুব ভালো। যদি আপনার কোয়েশ্চেনে আসে যে রাইট ডাউন 4 causes or 5 causes of cyanotic heart disease, তখন আপনি 5 কজ লিখলেই হবে, আপনাকে এটা কোনটা কোন ধরনের এক্সপ্লেনেশন এগুলো লেখার দরকার নেই। যদি আসে যে রাইট ডাউন দ্য ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট বললে আপনি অবশ্যই হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন পুরোটাই লিখতে হবে, সাথে ট্রিটমেন্ট। যদি শুধু ট্রিটমেন্ট আসে তাহলে শুধুই ট্রিটমেন্ট লিখবেন, কিন্তু ম্যানেজমেন্ট আসলে হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন এন্ড ট্রিটমেন্ট এভাবে লিখতে হবে। এই জন্য আপনার আসলে জানতে হবে অ্যান্সারটা এক্স্যাক্টলি কি হবে বা কোন ধরনের কোয়েশ্চেন আসলে আপনি কিভাবে লিখবেন। এই জিনিসটা জানানোর জন্য মিড টার্মের যে ক্লাসগুলো আছে, ক্লাসগুলো আপনারা করলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে কোন কোয়েশ্চেন আসলে আমি কোন অ্যান্সার দিব বা কোন কোয়েশ্চেন থেকে আসলে আমার কতটুকু লেখা উচিত। এরপরে আসি আপনি কোন টপিকের উপরে এমফাসাইজ করবেন। আমাদের আসলে মিড টার্মের সিলেবাসটা অনেক বিশাল, এটা বলতে গেলে পুরোটাই এফসিপিএস ফাইনালের একটা শ্যাডো এক্সাম। এফসিপিএস ফাইনালে যেমন আমাদের সবকিছু টপিকই পড়তে হয়, কিন্তু মিড টার্মে কিছু টপিক আছে যেগুলোকে আপনি বেশি এমফাসাইজ দিবেন বা বেশি প্রায়োরিটি দিয়ে আপনি জিনিসটা পড়বেন। এই এমফাসাইজ দেওয়াটা আপনি বুঝবেন কিভাবে বা আপনি জানবেন কিভাবে, এটা জানার জন্যই আমরা মিড টার্ম পেডিয়াট্রিক্স টিম জেনেসিস থেকে সবসময় আপনাদের জন্য কিছু সেশন করে থাকি। এই সেশনগুলো যদি আপনারা লেকচারের মাধ্যমে জানতে পারবেন এবং এই সেশনগুলো করলে আপনারা বুঝতে পারবেন যে কোন টপিক থেকে কতটুকু লিখবেন বা লেখার সময় আপনি কিভাবে লিখবেন। এরপরে আসে আপনার হয়তোবা আপনি লিখছেন তখন আপনার ট্রিটমেন্ট চাওয়া হয়েছে, ট্রিটমেন্টের জন্য 3 নাম্বার যদি আপনার ডিস্ট্রিবিউশনে থাকে, এটা হচ্ছে ফর এক্সাম্পল যদি 3 নাম্বার ডিস্ট্রিবিউশনে থাকে, সেক্ষেত্রে আপনি ট্রিটমেন্টটা কিভাবে লিখবেন। আপনি জেনারেল ট্রিটমেন্ট, জেনারেল অর সাপোর্টিভ, স্পেসিফিক এবং ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন এভাবে লিখতে পারেন।
ইনভেস্টিগেশন যদি চাই সেই ক্ষেত্রেও ইনভেস্টিগেশন গুলোকে আপনি আলাদা আলাদা করে লিখতে পারেন। আলাদা আলাদা করে বলতে ফর ডায়াগনোসিস, ফর টু সি কমপ্লিকেশন, টু সি ইটিওলজি, টু সি বিফোর গিভিং ট্রিটমেন্ট, এভাবে আপনি হচ্ছে ইনভেস্টিগেশন গুলো লিখতে পারেন। কোন টপিকের সাথে কোন ইনভেস্টিগেশন গুলো যাবে বা প্রথমে লিখতে হবে, কোন ট্রিটমেন্টটা ফার্স্ট লাইন হিসেবে লিখতে হবে, কোন ট্রিটমেন্টটা সেকেন্ড লাইন হিসেবে লিখতে হবে, এই জিনিসগুলো কিন্তু আপনার বুঝতে হবে বা আপনি এগুলো পয়েন্ট আউট করে রাখতে হবে। কারণ আপনি যদি পয়েন্ট আউট করে না রাখেন, আপনাকে চেয়েছে ধরেন ডিএমডি, ডুশেনি মাসকুলার ডিস্ট্রফির একটা বাচ্চার ইনভেস্টিগেশন চেয়েছে, সেই ইনভেস্টিগেশন আপনি যখন লিখতে গেলেন তখন আপনি লিখলেন যে ইলেকট্রোমায়োগ্রাম, ইসিজি, তিনটা ইনভেস্টিগেশন চেয়েছে, তখন আপনি লিখলেন ইলেকট্রোমায়োগ্রাম, ইসিজি লিখলেন, আরেকটা লিখলেন মাসেল বায়োপসি। ঠিক আছে, আপনি লিখেছেন এইভাবে, কিন্তু কোন, যেহেতু তিনটা স্পেসিফিক্যালি চেয়েছে, কোন তিনটা লিখলে আপনি বেশি নাম্বার ক্যারি করতে পারবেন বা আপনাকে স্যার বা ম্যাডাম বেশি নাম্বার দিতে বাধ্য হবে, এই তিন ধরনের কোয়েশ্চেন কিন্তু, এই তিনটা ইনভেস্টিগেশন কিন্তু আপনার জানতে হবে যে এই তিনটা ইনভেস্টিগেশন আমি সবার প্রথমে লিখবো, বা তিনটা ইনভেস্টিগেশন লিখলে আসলে আমি এগুলো লিখবো, তারপরে হচ্ছে আমি বাকিগুলো লিখবো। এই তিনটা ইনভেস্টিগেশন যদি লিখতে হয় তাহলে আপনি সেরাম সিপিকে, ক্রিয়েটিনিন ফসফোকাইনেস আপনি লিখতে পারেন, আপনি লিখতে পারেন মলিকুলার জেনেটিক টেস্টিং অথবা মলিকুলার জেনেটিক স্টাডি, এটা লিখতে পারেন। এরপরে আপনি লিখতে পারেন যে ইএমজি তে আপনি কি পাবেন, এই ধরনের লিখতে পারেন। কিন্তু ইসিজিটা আসবে আরো অনেক পরে। এই জিনিসটা যদি আপনি আগে লিখে বসে থাকেন তাহলে কিন্তু আপনাকে স্যার বা ম্যাডাম বুঝতে পারবে যে আপনার ডেপথ অফ নলেজটা এত বেশি গ্রো করে নাই। সেজন্য আপনাকে এই জিনিসগুলো ভালোভাবে বোঝার জন্য বা কোন টপিকের পরে কোনটা আমি লিখবো সেই জিনিসগুলো জানতে জেনেসিসের সাথে যদি আপনি থাকেন তাহলে মোটামুটি আপনার একটা আইডিয়া পাবেন। এবার আসি, আমাদের সর্বশেষ যেটা অবশ্যই মনে রাখতে হবে, যে কোনো সাকসেস আমরা যদি চাই তাহলে অবশ্যই 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 প্রিপারেশন লাগবে। প্রিপারেশনের সাথে সৌভাগ্যেরও প্রয়োজন আছে। ধরেন আমি অনেক প্রিপারেশন নিলাম কিন্তু আমার কোনো সৌভাগ্য, আমার ওইবারে লাক ফেভার করলো না বা সব পরিস্থিতি অনুকূলে ছিল না বলে আমি পাস হয়নি, এই জিনিসটা হতে পারে, এটা খুবই কমন। কিন্তু আপনার দিকে যেটা, আপনি যেভাবে প্রিপারেশন নিবেন, প্রিপারেশনটা যাতে আপনার সলিড হয় বা আপনি পরীক্ষার জন্য প্রিপারেশনটা নিচ্ছেন, পরীক্ষা যাতে আপনি খুব ভালো মতো উতরে যেতে পারেন, সেই চেষ্টাটা কিন্তু আপনার নিজস্ব ভাবে করতে হবে। জেনেসিসে যে স্কেজুল দিই আমরা, সেই স্কেজুল যদি আপনারা এখন থেকে মেনটেন করেন, সেই স্কেজুল নিয়ে যদি আপনি চলেন তাহলে দেখা যাবে পরীক্ষার আগে আপনার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং আপনি একটা কমপ্লিট প্রিপারেশন নিয়ে কিন্তু পরীক্ষায় বসতে পারবেন এবং সহজে পাশ করে উচ্চে যেতে পারবেন। আপনাদের নিজস্ব পড়াশোনাটা খুবই জরুরি। আপনারা সবাই আজকে থেকে জানুয়ারি 2026-এ যারা পরীক্ষা দিবেন সবাই চেষ্টা করবেন আজকে থেকে 2 ঘন্টা করে অন্তত আপনারা পড়ার চেষ্টা করবেন, এবং জেনেসিসের সাথেই যদি থাকেন তাহলে আপনারা জেনেসিসের স্কেজুল মেনটেন করলে আপনার কিন্তু প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। এই কথাটা আমি আবার একটু বলি, আপনাদের প্রিপারেশনটা নিজস্ব ব্যাপার, আপনি নিজেরই কিন্তু প্রিপারেশন নিতে হবে। আমরা যারা জেনেসিসে মেন্টর হিসেবে আছি আমরা আপনাকে সম্পূর্ণ একটা দিক নির্দেশনা দিতে পারবো যে আপনি কতটুকু পড়বেন, কিভাবে লিখবেন, কতটুকু পড়লে আপনার পাস হবে, কতটুকু পড়লে আপনি ভালো নাম্বার ক্যারি করতে পারেন, কিভাবে লিখলে আপনি ভালো নাম্বার ক্যারি করতে পারেন, এই একটা গাইডলাইন, কমপ্লিট যে একটা গাইডলাইন, এসবিএ কিভাবে পড়লেন বা কিভাবে কতটুকু পড়বেন, এসএকিউ কিভাবে পড়বেন বা কতটুকু পড়লে আপনি ভালো পড়বেন, এই গাইডলাইনটা আমরা দিতে পারবো আপনাকে। আপনার নিজস্ব পড়াটা আপনার নিজে থেকেই চেষ্টা করে পড়তে হবে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা জানুয়ারি 2026-এ আছেন তারা আজকে থেকে, এখন থেকেই পড়া শুরু করে দেন। আমার আজকের প্রশ্নটা ছিল মেইনলি হচ্ছে এসবিএ এবং এসএকিউ নিয়ে। এসবিএ এবং এসিকিউ নিয়ে এতটুকুই আমার পক্ষ থেকে। আর কারো কিছু জানা থাকলে আমাকে এখনই জিজ্ঞাসা করতে পারেন, অথবা সেশন শেষে জিজ্ঞাসা করতে পারেন, অথবা জেনেসিসের অফিসে ফোন দিলে আপনারা আমার নাম্বার পেয়ে যাবেন এবং সেখান থেকেও আপনারা জেনে নিতে পারেন যে আপনাদের কোনো কোয়ারি কোয়েশ্চেন যদি থাকে।
সবশেষে বলবো, আপনারা সবাই একটা ভালো কোনো উদ্দেশ্যে আপনারা যাতে সহজেই পাশ করে যান, বা আপনাদের এই যাত্রাটা যাতে সহজ হয়, এসবিএ এবং এসএকিউ রিটেন পাশ করার পরেই কিন্তু আপনাদের অসপি বা অস্কি নিয়ে বলার জন্য আমাদের নাফিসা আপু আছেন, উনি আপনাদের ইন ডিটেলস জানাবেন। কিন্তু এসবিএ বা এসএকিউ নিয়ে আমি বলবো, আপনাদের নিজস্ব যে প্রিপারেশন, এই প্রিপারেশনটা হবে অনেক কঠিন প্রিপারেশন। আপনি যদি হার্ড প্রিপারেশন নেন তাহলে কিন্তু আপনার যুদ্ধটা সহজ হবে। আপনারা এজন্য চেষ্টা করবেন এখন থেকে, আজকে থেকে, ইভেন এই মুহূর্ত থেকে আপনারা এই পড়াশোনাটা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা সফল হবেন। বেস্ট অফ উইশেস ফর ইউ অল। অসংখ্য ধন্যবাদ আসাদি তারানুম আপুকে। অনেক সুন্দর কথা বলেছেন আপু, অনেকগুলো পয়েন্ট আউট করেছেন যেগুলো খুবই জরুরি। আমি আমার থেকে একটু বলি যে এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশনটা খুব জরুরি। যেমন আপনি অনেক জানেন কিন্তু হচ্ছে এক্সামে কি আসে সেই অনুযায়ী পড়েন নাই, তাহলে কিন্তু আপনি আসলে ওই এক্সামটা পার করতে পারবেন না। ডিফারেন্ট এক্সামের কিন্তু ডিফারেন্ট প্রিপারেশন। হ্যাঁ, কারণ একটা এক্সামের সাথে অন্য এক্সামের কিন্তু অনেক তফাৎ আছে। এই জন্য যেমন ধরেন আমি তো 2বার পরীক্ষা দিয়েছি, 2বারই দেখেছি যে কিছু কিছু এসবি আছে যেগুলো হুবহু পরের বারও এসেছে। তো তার মানে হচ্ছে গিয়া ওই টপিক গুলা খুব ইম্পর্টেন্ট ছিল। আর আস্তে আস্তে বিসিপিএস এ কিন্তু হচ্ছে টপিকও অনেক বেশি আর কি ডিপে চলে যাচ্ছে। যেমন আগে আসতো যেমন সাইন সিমটমস কি, ট্রিটমেন্ট কি, ইনভেস্টিগেশন কি, এখন কিন্তু আসে কমপ্লিকেশনের ট্রিটমেন্ট কি। মানে এরকম যে অনেক সময় আমরা যেমন আমাদের যদিও মিড টার্মে লং কেস নাই, কিন্তু লং কেসের ডিটেলসও কিন্তু এখানে চলে আসে অনেক সময়। যেমন আপনার নেফ্রোটিক সিনড্রোম, তারপর হচ্ছে গিয়ে আপনার সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, এগুলো কিন্তু ইন ডিটেলসেই লাগে। হ্যাঁ, এই জন্য হচ্ছে গিয়ে আপনাদের এখন থেকে প্রিপারেশনটা নেওয়া জরুরি। লং কেস নাই বলে যে ওই টপিক ডিটেলস পড়বো না এরকম ভাবা যাবে না। আর তাছাড়া এখন নতুন নতুন আরো অনেক দেখা যাচ্ছে যে টপিক যুক্ত হচ্ছে। যেমন এবার কিন্তু বায়োস্ট্যাটিস্টিক্স আসছে, এটা কিন্তু আগে কখনোই আসে নাই। তো আপনার দেখা যাচ্ছে এগুলার উপরও আরো এমফাসাইজ করতে হবে। নতুন নতুন টপিক নতুন নতুন ভাবে পড়তে হবে, যখন যেভাবে পরীক্ষায় আসতেছে ওইভাবে আপনাকে প্রিপেয়ার থাকতে হবে, তাহলে আপনি কনফিডেন্ট থাকবেন। হ্যাঁ, আর আমাদের যে আমরা যে জেনেসিসে এক্সাম নেই সেগুলো কিন্তু খুবই এক্সাম ওরিয়েন্টেড। দেখা যাচ্ছে যে আগের প্রিভিয়াস কোশ্চেন গুলা কি কি এসেছিল আমাদের যতটুকু মনে আছে আমরা চেষ্টা করি যে ওই টপিক গুলা থেকে কোশ্চেন দেওয়ার। আর এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আশা করি। এখন আমি চলে যাচ্ছি নাফিসা নাওয়ার আপুর কাছে। আপু, আপনি যদি আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করতেন আমাদের সাথে। ধন্যবাদ নীলুফা ইসমিন মিলি আপু। আমাকে শোনা যাচ্ছে আপু? জি জি আপু, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাফিসা নাওয়ার, আমি সরদি মেডিকেল কলেজে ট্রেনিং করছি। জেনেসিস এর মেন্টর হিসেবে যুক্ত আছি অনেকদিন ধরে। আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে একেবারেই নিউ ব্যাচ, জানুয়ারি 2026, যে ব্যাচটার জন্য এখনো হাতে কিছু সময় আছে, এবং তারা কিভাবে প্রিপারেশনটা শুরু করবে এবং এই প্রিপারেশনটা নিতে গেলে মানে কিভাবে আপনি পাশ করে আসবেন সেটারই হচ্ছে একটু ওভারভিউ হচ্ছে। আসাদে তারান্নুম আপু অনেক ইলাবরেটলি, অনেক সুন্দরভাবে আপনাদেরকে ব্রিফ করলো যে আসলে আমরা এসবিএ এসএকিউ, যেহেতু আমাদের ফার্স্টের 2 দিন পরীক্ষাটা এসবিএ আর এসএকিউ তে হচ্ছে, এই পরীক্ষাটা দেওয়ার পরেই হচ্ছে এটার রেজাল্ট আসবে এবং এই রেজাল্টের পরেই আমরা হচ্ছে অস্কিতে বসতে পারবো। ঠিক আছে, ক্লিনিক্যালের ইয়ে পাবো। এখন অনেকে চিন্তা করে থাকতে পারে যে হচ্ছে আমি যদি এখানে পাশ করে যাই তারপর হচ্ছে আমি ওটার প্রিপারেশন নিয়ে বসে যাব, কিন্তু আসলে আগে পরীক্ষার ধরন আর এখনকার পরীক্ষার ধরন পুরোপুরি ডিফারেন্ট। আগে কিছু সময় হাতে পাওয়া যেত, প্রিপারেশন নেওয়ার একটা টাইম ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে গ্যাপটা এত কমে যাচ্ছে যে সেটা আসলে কভার করা পসিবল না। সো আমাদের প্যারালালি 2টা জিনিসেরই হচ্ছে প্রিপারেশনটা নিতে হবে। এসবিএ এসএকিউ খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু পাশ করে আসতে হলে এখন আপনাকে ক্লিনিক্যালে অবশ্যই সেরকম একেবারে আপনার হাত দেখলেই যাতে ম্যাডামরা বুঝতে পারে যে আপনি ওয়ার্ডে কাজ করে আসছেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা তো জানি যে হচ্ছে একটা পরীক্ষা দেওয়ার জন্য কি পরিমাণ শ্রম দিতে হয়।
মিলি আপু ওনার স্ট্রাগলের কথা বললেন। এক একজনের কিন্তু এক এক রকম স্ট্রাগল। এই স্ট্রাগল গুলো ফেস করেই হচ্ছে আমাদের পরীক্ষায় বসতে হবে, এবং একটা পরীক্ষায় বসার আগে আমাদের একটা পরীক্ষার স্ট্রাকচার এবং পরীক্ষা সম্পর্কে অনেক কিছু জানতে হবে। ঠিক আছে, না হলে ওই পরীক্ষা সম্পর্কে যদি আমি না জানি, আমি কিন্তু ওই পরীক্ষাটা প্রিপারেশন নিতে পারবো না। ঠিক আছে। আর হচ্ছে আমাদের এখন আমরা বড় হয়ে গেছি, আমাদের ক্লাস থাকবে, আমাদের ডিউটি থাকবে, আমাদের ফ্যামিলি থাকবে, আমাদের অন্যান্য সবকিছুই থাকবে, এবং ওগুলোর মধ্যেই কিন্তু আমাদের প্রিপারেশনটা নিতে হবে। কিন্তু আমরা একটা সময় তো শুরু করতে হবে, একটা গোল সেট করতে হবে। ইনশাল্লাহ যারা আপনারা চিন্তা করে ফেলেছেন যে আমি জেনেসিসের সাথে যুক্ত হব, তারা কিন্তু একটা স্টেপ আগিয়ে গেলেন যে আমি একটা গোল সেট করে ফেলেছি। এখন আপনি সেই গোলটাকে কিভাবে একটাবারেই হচ্ছে এক্সিকিউট করে একটা পাস রেজাল্ট নিয়ে আসবেন, সেটা আপনার উপর। সেটার জন্য আপনাকে যথেষ্ট লেবার দিতে হবে, এবং এই লেবারটা আপনি চেষ্টা করবেন, আপনার চেষ্টা থাকবে যে আমি একবারই দিব এবং একবারেই যাতে ফ্রুটফুল হয়। সাথে আমাদের আল্লাহর অবশ্যই একটা লাক তো ফেভার করতেই হবে। এখন আমি এক্সামটা নিয়ে ফার্স্টে একটু বলি। আমি একটা স্ক্রিন শেয়ার করছি, একটু দেখবেন। কি দেখা যাচ্ছে আপু? জি আপু, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটা পরীক্ষার জন্য ইফেক্টিভ একটা যদি আমি প্রিপারেশন নিতে চাই, তাহলে ফার্স্টে কি করতে হবে? আমাকে এনাফ একটা টাইম নিয়ে শুরু করতে হবে, এবং এই শুরু করাটা এখন থেকে আমরা যদি শুরু করি, তাহলে কিন্তু আমাদের কাছে মোটামুটি একটা হাতে সময় থাকবে। আপনার যত দিন যাবে তত কিন্তু হচ্ছে সময় কমতে থাকবে, এবং আপনার এই যে আপনি একটা লং ব্যাচে ভর্তি হলে যেই ফ্যাসিলিটিস গুলো পাবেন, সেই ফ্যাসিলিটিস গুলো কিন্তু ল্যাক করবেন। তারপর যেটা আসাদুদ্দারান আপু বললো, অবশ্যই আপনাকে অর্গানাইজ থাকতে হবে, যে একটা ক্লাস কিভাবে করব, ওই ক্লাসের ব্যাপারে আপনার মেন্টররা যেভাবে টেকনিক মেথডস গুলো বললো সেগুলো ফিক্স করতে হবে। তারপর আপনার ওইগুলো থেকে আপনার অবশ্যই নোট গুলো মেক করতে হবে, নোটগুলো আপনার বইয়ে লিখে রাখতে হবে, নিজেকে অ্যাসেস করতে হবে, এবং পরবর্তী যে এক্সামটা থাকবে সেটার জন্য প্রিপারেশন নিতে হবে। এবং আপনার এই পাথওয়ের মধ্যে যেখানেই আপনি প্রবলেম ফেস করবেন, আপনার মেন্টরের সাথে আপনার কথা বলতে হবে। মেন্টরের সাথে কথা বলে আপনার যেই কনসেপ্ট গুলো আপনি ডিফিকাল্টিজ ফিল করতেছেন, সেগুলো হচ্ছে আপনাকে ডিসকাস করবেন। এবং অবশ্যই একটা পরীক্ষা দেওয়ার পরে আপনি যতটুকু প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দিয়ে, অবশ্যই তো ফুল প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবেন, এবং পরীক্ষা দেওয়ার পরে আপনি এই পরীক্ষাটার লেখার সময় কি কি ডিফিকাল্টিস ফিল করলেন। যেমন আমরা অনেকেই হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে দেখা যাক গেছে পার্ট 1 এর পরে অনেকদিন কোনো পরীক্ষা দেই নাই, সেই 2 বছর পরে আমরা হচ্ছে মিড টার্মে বসছি। তো আমাদের রিটেনের হাতের সুইফটনেসটা, এগুলো আমি কি কোন জায়গায় আমার ল্যাকিংস আছে, এসবি এর কোথায় ল্যাকিংস আছে, ওগুলো আপনি নিজেকে ইভালুয়েট করবেন। অবশ্যই আপনি যখন একটা ক্লাস আপনার থাকবে, উইকলি একটা যদি ক্লাস থাকে এবং পরীক্ষা থাকে, আপনি কি চিন্তা করবেন? ওই ক্লাসটা করবেন। ওই ক্লাসটার টপিকটা অবশ্যই আপনি যেই কি পয়েন্ট গুলো আছে ওগুলো থেকে অবশ্যই তখনই এসবিএ এবং হচ্ছে এসিকিউ অবশ্যই শর্টলিস্ট করবেন। এবং ওই সিস্টেম, ধরেন একটা গ্যাস্ট্রো পড়লেন, গ্যাস্ট্রো আপনি হচ্ছে অ্যাবডোমেন কিভাবে এক্সামিন করবেন, রেসপিরেটরি পড়লেন, রেসপিরেটরি সিস্টেম কিভাবে এক্সামিন করবেন, এবং পরবর্তী দিনে আপনি ওয়ার্ডে গিয়ে সেই সিস্টেমটা এক্সামিন করার অবশ্যই চেষ্টা করবেন। তারপর আপনি কি করবেন? আপনার এই ইয়েটা এক্সামিন যখন করবেন, অবশ্যই আপনার একজন কলিগের সাথে করবেন, কারণ নিজের ভুলটা না আসলে নিজে দেখা যায় না। আপনি যত আপনার হাতটা পেশেন্টের গায়ে দিবেন, ততই দেখবেন হাতের সুইফটনেস এবং স্মুথনেসই টিচাররা বুঝবেন যে আপনি কতটুকু এফিশিয়েন্ট। অবশ্যই আপনার এই ক্লাসগুলো করার সাথে সাথে প্রতিদিন মর্নিং সেশনের ওই ডিসকাশন গুলো আপনি রিক্যাপিচুলেট করবেন, এবং সাথে সাথে আমাদের ওয়ার্ডে আমরা যেসব পেশেন্টের সাথে ডিল করি ওইগুলোর এক্সরে, ইসিজি এবং হচ্ছে অন্যান্য ইনভেস্টিগেশন ডাটাস, এগুলো সব ইন্টারপ্রিট করার চেষ্টা করবেন। অবশ্যই ওগুলো থেকেও কিন্তু আমরা একটা অনেক বড় হেল্প পাই এতে। আচ্ছা, এখন আমরা বিসিপিএস এর এক্সামের ওভারভিউটা কিরকম সেটা জানি। রিটেনে আমরা জানি ফার্স্ট দিন হবে ডে 1-এ হচ্ছে পেপার 1 সিঙ্গেল বেস্ট কোশ্চেন থাকবে। এখানে হচ্ছে 50টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটাই 2 করে থাকবে, এবং আপনার হচ্ছে পাস মার্ক হচ্ছে 60%। পেপার 2-তে হচ্ছে ডে 2-তে হবে, সেখানে হচ্ছে আপনার 20টা করে হচ্ছে কোশ্চেন থাকবে 100 মার্কের, আর হচ্ছে আপনার ওখানেও পাস মার্ক হচ্ছে
60%। এখানে হচ্ছে টোটাল 20টা কোশ্চেন থাকবে। এ বি সি ডি 4টা খাতা হবে, আপনাকে ওটাও ইয়ে করতে হবে যে এ গ্রুপের খাতায় আপনি এ লিখলেন। এগুলো কিন্তু জেনেসিসে পরীক্ষা দেওয়ার সাথে সাথে আপনার বোল্ডনেস এর সাথে সাথে আপনি যখন বিসিপিএস এ পরীক্ষা দেখবেন যে আপনি সুইফটলি এই কাজগুলো করতে পারছেন। যারা এই প্রিপারেশন গুলোর মধ্যে দিয়ে যায় না তাদের কিন্তু পরীক্ষার হলে বসে এই ছোটখাটো যেই কাজগুলো আছে এগুলো গুছানোর জন্য অনেকখানি হ্যাসেল ভোগ করতে হয়। কারণ একটা সময়ে আপনার হচ্ছে 20টা কোশ্চেন লেখা কিন্তু খুব একটা সহজ না। আচ্ছা, তাহলে হচ্ছে অস্কি। অস্কিতে আমরা কি করব? অস্কিতে হচ্ছে একদিনই হচ্ছে ক্লিনিক্যাল থাকে এবং প্র্যাকটিক্যাল থাকে। ক্লিনিক্যালে হচ্ছে শর্ট কেস হচ্ছে 5টা থাকবে। 5টার মধ্যে আপনার প্রত্যেকটায় 10 মার্কস করে থাকবে 50। আর হচ্ছে আপনার দুইটা মিলেই কিন্তু ওই ক্লিনিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুইটা মিলিয়ে কিন্তু আপনার হচ্ছে 60% পেতে হবে সেদিন। আর এরপরে আপনার হচ্ছে 5টা ক্লিনিক্যালের মধ্যে আপনার হচ্ছে শর্ট কেস 4টা থাকবে এবং একটা থাকবে হিস্ট্রি টেকিং। এবং প্র্যাকটিক্যালে আপনার গিয়ে থাকবে হচ্ছে 10টা স্টেশন এবং 10টা স্টেশনে আপনার হচ্ছে 5 মার্কস করে টোটাল 50 মার্কস। এই টোটাল 100 মার্কসের পরীক্ষার মধ্যে আপনাকে 60% নিতে হবে এবং দুইটা পরীক্ষা কিন্তু একই দিনে হবে। আচ্ছা, এখন বিসিপিএস আপনার কাছ থেকে কি চায়? ওই যে বললাম শর্ট কেসে আপনার হাত কিরকম এফিশিয়েন্ট সেটা দেখবে, আপনি এক্সামিনেশন করে কিরকম করে হচ্ছে আপনি টিচারদেরকে ব্রিফ করতেছেন, ক্লিনিক্যাল রিজনিংটা কিভাবে দিচ্ছেন সেটা ওনারা অ্যাসেস করবে। হিস্ট্রি টেকিং এর সময় আপনি ওই ডিজিজটা আইডেন্টিফাই করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হিস্ট্রিটা নিচ্ছেন নাকি সেটা দেখবে। আর হচ্ছে অবশ্যই ওই যে যেগুলো কোয়েশ্চেন থাকবে ওগুলো ডায়াগনস্টিক ওয়ার্কআপ সাথে আপনি ডিডি ঠিক মতো সিলেক্ট করতে পারলেন নাকি সেগুলো দেখবে। এবং অস্কিতে থাকে যেগুলো হচ্ছে 10টা স্টেশন যেখানে থাকবে সেখানে কি কি থাকবে সেটা বলছি। আচ্ছা, আর হলো গিয়ে কিভাবে আর কি ইয়েটা হয় এটা আগেই বলেছি। প্রথমে পেপার 1 পেপার 2 এসবি এবং এসএকিউ 2 দিনের পরীক্ষার রেজাল্টটা যখন দেয় তারপরে 7 থেকে 8 দিনের মধ্যে রেজাল্টটা দিয়ে দেওয়ার পরেই হচ্ছে পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়। খুব একটা সময় পাওয়া যায় না, যারা পাশ করবে তারাই বসতে পারবেন। এজন্য আপনাকে এমন ভাবেই প্রিপারেশনটা নিতে হবে যে আপনি ওই যাত্রায় যাতে সবকিছুতে পাশ করে আসতে পারেন। আচ্ছা, শর্ট কেস ইউজুয়ালি হচ্ছে সিস্টেম ওয়াইজ থাকে। আমরা সাধারণত জানি ডু দা রিলিভেন্স, যেমন হচ্ছে মাইক্রোকেফালি আছে এই বাচ্চাটার, ডু দা রিলিভেন্স, এই ধরনের কেস ইউজুয়ালি মিড টার্মে দেয় না। এখন মিড টার্মের প্যাটার্ন প্রতি সময় চেঞ্জ হচ্ছে, এখন পর্যন্ত দেয় নাই, কিন্তু হচ্ছে আমরা সিস্টেম ওয়াইজই এভাবে ধরে ধরে যাব। তাহলে আমরা চিন্তা করি কি, আমরা হচ্ছে একটা জেনারেল এক্সামিনেশন চিন্তা করব। জেনারেল এক্সামিনেশনটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওয়ার্ডে আমরা প্রতিনিয়ত একটা বাচ্চার গায়ে আমরা জেনারেল এক্সামিনেশন করতে পারি, ঠিক আছে। তারপর আমরা কি চিন্তা করব যে ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট। এই ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্টটা দেখা যায় হচ্ছে আমরা ইউজুয়ালি ওয়ার্ডে অনেকেই হচ্ছে হেলাফেলা করি না। এক একটা বয়সের জন্য কিন্তু এক এক ধরনের অ্যাসেস করতে হয়। সো আমাদেরকে কয়েকজন মিলে গ্রুপ করে, আপনারা যারা হচ্ছে এখন ওয়ার্ডে আছেন কাজ করছেন তারা আজ এই 26-এ যারা হচ্ছে মিড টার্ম দিবেন তারা মিলে গ্রুপ হয়ে যে হচ্ছে আজকে আমি এই ইয়ারের অ্যাসেসমেন্টটা করব, ওভাবে করে নিজেদেরকে স্কিলটা ডেভেলপ করবেন, ঠিক আছে। তারপর কি, তারপর হচ্ছে আপনার রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, আপনি প্রত্যেকটা হেমাটোপয়েটিক সিস্টেম, তারপর হচ্ছে আপনার মাসকুলোস্কেলেটাল সিস্টেম, নার্ভাস সিস্টেম, প্রত্যেকটা সিস্টেমকে আপনাকে অ্যাসেস করতে হবে। এবং তারপরে একটা স্টেশন থাকবে আপনার হচ্ছে হিস্ট্রি টেকিং। এখন হিস্ট্রি টেকিং আপনার যে কোনো ডিজিজ দিতে পারে, কারণ আমরা তো ওয়ার্ডে মানে যে কোনো কিছুরই হিস্ট্রি নিতে অভ্যস্ত, তাই না। যেখানে আমরা তো জানি না, প্রি সিলেক্ট করা আমাদের কিছু নেই যে হলো গিয়ে এই হিস্ট্রিটা আসবে, এই হিস্ট্রিটা আমরা নিব, তাই না। তাহলে হচ্ছে আপনাকে যে কোনো একটা ক্লু দিয়ে দেওয়া হবে, ওই ক্লু এর উপর বেসিস করে আপনার হচ্ছে হিস্ট্রি টেকিংটা হবে, ঠিক আছে। হিস্ট্রি টেকিং থেকে আপনার কি কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে? আমরা সাধারণত ওয়ার্ডে যা পাই তাই হচ্ছে হিস্ট্রি টেকিং এ থাকে। ওয়ার্ডে আমরা সাধারণত কি কেস পাই চিন্তা করি, আমরা হচ্ছে এন্টারিক ফিভার পাই, আমরা হচ্ছে ফেব্রাইল কনভালশন পাই, এই ধরনের সবগুলো, জন্ডিস পাই, জন্ডিস হচ্ছে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, এই ধরনের প্রত্যেকটা ডিজিজের আমরা পেশেন্ট পেলে কিভাবে সেটাকে
এলাবোরেট করে হিস্ট্রি নিব, একটা র্যাশ, ফিভার উইথ র্যাশ আসলো, ওইটা একটা ক্লু থাকলো। এই ফিভার উইথ র্যাশটাকে আমি কত দিনের ফিভারের প্যাটার্ন কি, র্যাশ কতদিন পরে এসেছে, র্যাশটা বডির কোন জায়গায় অ্যাপেয়ার করেছে, কত কিভাবে এটা হচ্ছে ডিসঅ্যাপিয়ার করছে, এবং সাথে অন্য কিছু আছে নাকি, হেডেক, লিম্ফ্যাডেনোপ্যাথি এগুলো আছে নাকি, এগুলো কিভাবে ব্রিফ করব সেগুলো আমাকে বুঝতে হবে। মানে আমাকে ক্লুটা দিলে আমি যেন সেই অনুযায়ী আগাতে পারি। একটা প্রলং ফিভার নিয়ে আসলো, প্রলং ফিভারটা হচ্ছে আমি কি চিন্তা করব, প্রলং ফিভার চিন্তা করলে আমি এন্টারিক ফিভার চিন্তা করতে পারি, ম্যালেরিয়া, তারপর হচ্ছে লিউকোমিয়া, টিবি এগুলোও চিন্তা করতে পারি। তো আমার ওই হিস্ট্রি গুলো নেওয়ার জন্য কি কি পয়েন্ট নিতে হবে, ফিভারটাকে আমি কিভাবে ইয়ে করব, এটা কন্টিনিউড ফিভার না ইন্টারমিটেন্ট ফিভার, ফিভারের টাইমিংটা কখন, ইভিনিং রাইজ অফ দ্য টেম্পারেচার হচ্ছে নাকি, তারপর হচ্ছে লিম্ফ নোড আছে নাকি, আর কোনো আদার সাইন সিমটম আছে নাকি, এগুলো অবশ্যই আমাকে এক্সক্লুড করতে হবে। এটা হচ্ছে হিস্ট্রি টেকিং এ গেল। আর সাথে হচ্ছে আপনার অসপি, অসপিতে হচ্ছে আমাদের 10টা স্টেশন থাকে, 10টা স্টেশনে আমার কেস সিনারিও থাকবে, ডাটা ইন্টারপ্রিটেশন থাকবে, প্রসিডিউর থাকবে, ফটোগ্রাফ দিয়ে দিবে একটা, ইনস্ট্রুমেন্ট দিবে, এক্স রে, কাউন্সিলিং, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের একটা ইয়ে থাকবে, জেনেটিক্স থাকবে, আর হচ্ছে আপনার ইসিজি বা হচ্ছে ইজি ইমেজিং যে কোনো একটা থাকবে। এখন কেস সিনারিও কেন ইম্পর্টেন্ট, কেস সিনারিও কিন্তু আমরা ওয়ার্ডে সবসময় দেখছি। যেমন ধরেন একটা কেস আসলো যে একটা বাচ্চা, 2 উইকস এর একটা বাচ্চা, একটা মেল বেবি, 2 উইকস, সাডেন সিভিয়ার ভমিটিং হলো, শক নিয়ে প্রেজেন্ট করেছে। এখন আপনি এসে কি দেখলেন, আপনি ওর এক্সামিনেশন করলেন, করে হচ্ছে জেনিটেলিয়াটা আপনার কাছে একটু অ্যাম্বিগিয়াস লেগেছে এবং হচ্ছে হাইপার পিগমেন্টেড লেগেছে। এখন এই বাচ্চাটা তো শক নিয়ে প্রেজেন্ট করেছে, এখন আপনার চিন্তায় কি আসবে, অবশ্যই কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। এখন আমি যদি ওয়ার্ডে কাজ করি, এই শকটা আমি কিভাবে ম্যানেজ করব, এবং হচ্ছে এই ডিজিজটা ডায়াগনোসিসের জন্য আমি কি ইনভেস্টিগেশনে যাব, এর ট্রিটমেন্ট কি করব, সেগুলো কিন্তু অবশ্যই একটা কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়ায় যে আমি শুধু হরমোনাল লেভেল করব, 7 হাইড্রোক্সিপ্রোজেস্টেরন লেভেল করে দিব সেটা নয়, আমাকে হচ্ছে সাথে এসিটিএইচ দেখতে হবে, এবং সেরাম ইলেকট্রোলাইট, আরবিএস এগুলো কিন্তু হচ্ছে আমাকে দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে আমরা সাথে সাথে চিন্তা করতে পারি আমরা ডাটা ইন্টারপ্রিটেশনটা কি করব, আমাদের রেগুলার যেগুলো সিএসএফ স্টাডি আসছে, বা আমরা যে হচ্ছে ভাইরাল হেপাটাইটিসে আমরা যে মার্কার গুলো করতে দিচ্ছি, এগুলো কিন্তু সব হিমোফিলিয়ার পেশেন্টদেরকে আমরা ফ্যাক্টর করতে দিচ্ছি, বিটিসি টিপিটি এপিটিটি করতে দিচ্ছি, এগুলো সবগুলোই কিন্তু আমাদের ডাটা ইন্টারপ্রিট করতে হবে। আবার হচ্ছে আমরা কোনো হিমোলাইটিক এনিমিয়া, হেরিডিটারি হিমোলাইটিক এনিমিয়ার পেশেন্টদেরকে যে আমরা ইলেকট্রোফোরেসিস করতে দিচ্ছি, ইলেকট্রোফোরেসিসটাকে অবশ্যই আমাদের এগুলো রিড করতে জানতে হবে। যেমন ধরেন আমরা একটা পেশেন্টের পেলাম এইচবিএস এজি পজিটিভ, অ্যান্টি এইচবিসি আইজিএম পজিটিভ, তাহলে আমি কি চিন্তা করব, এইচবিএস এজি পজিটিভ আর সাথে হচ্ছে আইজিএমটা পজিটিভ, অ্যাকিউট ইনফেকশন চিন্তা করব। আবার আরেকটা পেশেন্টের যদি আমি পাই শুধু অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডিটা পজিটিভ, তখন আমি চিন্তা করব অ্যান্টিবডি যদি আসে এটা সেটা সারফেস, তাহলে আমি চিন্তা করব এ ভ্যাকসিনেটেড। আমাকে অবশ্যই এই যখন হচ্ছে ডাটাগুলো দিয়ে দিবে, সেগুলো ইন্টারপ্রিটেশন অবশ্যই আমাকে সেভাবে করে ওয়ার্ডে আমি করে আসলে, রেগুলারলি যদি আমি এগুলো করতে থাকি, পেশেন্ট কিন্তু অহরহ আসছে আমাদের, ওগুলো যদি করতে থাকি তাহলে আমি বুঝবো। এখন হচ্ছে প্রসিডিউর, প্রসিডিউর আমাদেরকে কি দিতে পারে, আমরা ওয়ার্ডে হচ্ছে লাম্বার পাংচার করছি, লাম্বার পাংচার দিতে পারে, লাম্বার পাংচার আমরা কি দিয়ে করব, কোন স্পেসে করব, লাম্বার থার্ড ফোর্থ ইন্টারভার্টেব্রাল স্পেসে করব, প্রসিডিউরটা কি হবে, লিভার বায়োপসি দিতে পারে, লিভার বায়োপসির আমার সাইট ডিটারমিনেশন কোনটা, কি ম্যাটেরিয়ালস লাগবে, প্রসিডিউরটা পার্ট বাই পার্ট কি হবে, কোথা থেকে আমি নিডলটা ঢুকাবো, কিভাবে আমি পুশ করব, সেগুলো সব আমাকে সেভাবে কিন্তু ওয়ার্ডে কাজ করলে আমি বুঝতে পারবো। কোনো মানে কাজের মধ্যে কিন্তু আমাদের মানে অবহেলা করা যাবে না ওয়ার্ডে। আরেকটা কি অবহেলা আমরা কিভাবে ইয়ে করতে পারি, আমাদের কিন্তু সিম্পল নেবুলাইজেশনও হচ্ছে প্রসিডিউরে দিয়ে দিতে পারে, কিন্তু ওনারা কিন্তু অনেক টেকনিক্যালি জিনিসটা আগাবে। টেকনিক্যালি কিরকম, ধরেন নেবুলাইজেশন মেশিনটা দিয়ে দিল, সাথে আপনাকে হচ্ছে ফেস মাস্কও দিল, নেবুলাইজেশন মাস্কও দিল, এবং হচ্ছে
মেডিকেশন যেটা দিল সেটা হচ্ছে বিভিন্ন ধরনের দিল, আপনাকে সিরাপ দিয়ে দিল, আপনাকে হচ্ছে নাকে ড্রপ দিয়ে দিল, সবকিছুই দিয়ে দিল। এখন আপনি তাড়াহুড়ায়, আপনি যদি ওয়ার্ডে ফ্রিকুয়েন্টলি কাজ করে অভ্যস্ত হন, তাহলেই কিন্তু আপনি পিক করতে পারবেন যে আপনার কোনটা প্রয়োজন এবং হচ্ছে কোনটা দিয়ে আপনি করবেন। আপনি যদি ইনস্ট্রুমেন্টটা, নেবুলাইজার মেশিনটা কখনো ফিক্স করে থাকেন, তাহলেই আপনি কিন্তু এটার কোন এন্ডে কি লাগবে ওটা ফিক্স করে বাচ্চার কাজ পর্যন্ত পৌঁছাতে পারবেন। ঠিক আছে? এই জন্য কোনো প্রসিডিউরকেই ছোট করা যাবে না এবং হচ্ছে কোনোটাই মনে হবে না এটা হয়তো আসবে না। আচ্ছা, এখন হচ্ছে ফটোগ্রাফ। ফটোগ্রাফের মধ্যে কি আসে? ফটোগ্রাফের মধ্যে ধরেন একটা স্যামের বাচ্চার উইথ ডার্মাটোসিস এরকম একটা ফটোগ্রাফ দিয়ে দিতে পারে, বা কি দিতে পারে একটা নেফ্রোটিকের বাচ্চার ফটোগ্রাফ দিতে পারে, বা কি দিতে পারে, বা ধরেন হচ্ছে একটা ডাউন সিনড্রোমের বাচ্চার ফটো দিয়ে দিতে পারে। তাহলে আপনাকে ওইভাবে হচ্ছে আইডেন্টিফাই করার অবশ্যই সেই জ্ঞানটা নিতে হবে। ঠিক আছে? যেমন হচ্ছে ধরেন হাইপোথাইরয়েডিজমের একটা বাচ্চার একটা কোর্স ফেসেস, অ্যাপাথেটিক একটা লুক, প্রোট্রুটেড টাং হয়ে আছে, অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড, ওখানে আম্বিলিকাল হার্নিয়া হয়ে আছে। তো ওইখানে আপনাকে এই মানে চেহারাটা দেখে আপনাকে আইডেন্টিফাই করে দিতে হবে। আইডেন্টিফাই করে আপনাকে কি পয়েন্ট গুলো দিতে হবে যে আপনি এই ফটো থেকে কি কি দেখে এটা আইডেন্টিফাই করেছেন, এবং সেই আইডেন্টিফিকেশনটা আপনার স্ট্যাবলিশ করার জন্য আপনার কি কি ইনভেস্টিগেশন করা লাগবে এবং এরপরে ট্রিটমেন্ট প্রোটোকলটা কি। সো আপনার কিন্তু কোনো দিক দিয়ে আপনি যা এসিকিউর জন্য পড়েছেন সেগুলোই কিন্তু আপনাকে লাগছে, কিন্তু একেবারে টু দা পয়েন্ট, কারণ আপনি ওখানে অত ইলাবোরেট করে লিখে আসলে কিন্তু হবে না। আচ্ছা, তারপর কি? তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট ওই যে লাম্বার পাংচার নিডেল, তারপর পিডি নিডেল, এগুলো হচ্ছে যেগুলো আমরা ইউজ। হ্যালো, জি নাফিস আপু। নাফিস আপু মনে হয় ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলেন। আপু আমাকে কি শোনা যাচ্ছে? আপু এতক্ষণ শোনা যাচ্ছিল না, এখন ঠিক আছে। হ্যাঁ আপু আচ্ছা বলেন। আচ্ছা, শুরু করি। জি। আচ্ছা, তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্ট গুলো জানতে, এক্সরেটা জানতে হবে, এক্সরেটা রিড করতে পারতে হবে এবং এই এক্সরে থেকে আমি কি আইডেন্টিফাই করলাম সেটা জানতে হবে। এখন হচ্ছে কাউন্সিলিং। কাউন্সিলিং তো আমাদের হচ্ছে রেগুলার একটা পার্ট। যে কোনো পেশেন্ট ভর্তি হলে আমরা কাউন্সিলিং কিভাবে করব, একটা নেফ্রোটিকের বাচ্চা, একটা ডাউন সিনড্রোমের বাচ্চা, একটা বিএসডির বাচ্চা, যেই কেসগুলো আমরা পাই সেই কাউন্সিলিং গুলো আমরা, এই কাউন্সিলিং এর বিভিন্ন পার্ট আছে এবং প্রত্যেকটা পার্টকে এমফাসিস করতে হবে। নিজের ইন্ট্রোডাকশন দেওয়া থাকে থ্যাঙ্কস গিভিং পর্যন্ত, প্রত্যেকটা পার্টের জন্যই কিন্তু নাম্বার আছে এবং কোনোটাই কিন্তু ফেলে আসা যাবে না। এবং এগুলো প্র্যাকটিস না করলে আপনি সালাম দেওয়াটা, শেষ করাটা এবং মাঝখানে পেশেন্টের ব্রিফ নেওয়াটা, পেশেন্টকে এমফাসিস দিয়ে কথাটা জানতে যাওয়াটা, ওগুলো কিন্তু করবেন না। আপনি দেখা যাবে গদবাধা কিছু কথা বলেই চলে আসবেন, কিন্তু কিভাবে একটা কাউন্সিলিং সুন্দর করতে হয় আপনি যদি রেগুলারলি প্র্যাকটিস না করেন তাহলে পারবেন না। এবং জেনেটিক্স এর কিছু ছোট ছোট টপিক আছে, এগুলো হচ্ছে আপনাকে করতে হবে।
এবং সাথে হলো গিয়ে কিছু ইমেজিং ইএজি আসতে পারে, আপনার হচ্ছে কিছু এমআরআই এগুলো আসতে পারে। যেমন আমাদের সিটি স্ক্যান এসেছিল, সিটি স্ক্যানে হচ্ছে সাইটোমেগালোভাইরাস ইনফেকশনটা এসেছিল। এখানে যে মাল্টিপল হাইপারডেন্স লিশন থাকে, কোন জায়গায় থাকে, পেরিভেন্ট্রিক্যাল রিজিয়নে থাকে, ক্যালসিফিকেশন থাকে, এইগুলো যদি আমি না ওয়ার্ডে কাজ করে শিখি তাহলে কিন্তু আপনি বুঝবেন না। এবং হচ্ছে সব কি পড়তে হবে নাকি, সেটা তো না। কোনগুলো পড়তে হবে এটা কিন্তু আপনি জেনেসিসে যখন ক্লাসটা করবেন তখনই আপনি বুঝতে পারবেন, এবং পরবর্তীতে আপনি ওই জিনিসগুলোই বারবার এই 6-7 মাস ধরে ঝালাই করতে পারবেন। এখন হচ্ছে তারান্নুম আপু খুব ভালো করেই বলেছেন আমাদের কোন কোন বই গো থ্রু করতে হবে, এবং সাথে জেনেসিসের ম্যাটেরিয়ালস তো অবশ্যই আছে, এবং আবিদ মোল্লা স্যারের বই, নেলসন, এমআর খান স্যারের বই, এই বইগুলো, এবং সাথে আমরা যা স্টাডি ম্যাটেরিয়াল গুলো আপনাদের সাথে ক্লাসের সময় লেকচারের সময় শেয়ার করি, এগুলো আপনাদেরকে অবশ্যই ইয়ে করতে হবে। আর হচ্ছে কিছু মানে ক্লিনিক্যালস এর জন্য আপনাদের হচ্ছে আনন্দ কিশোর স্যারের বই, গোপেন স্যারের বই, রুস্তম স্যারের বই, এই বইগুলো, রুহুল স্যারের বই, এই বইগুলো আপনারা হাতের কাছে রাখলেন দেখবেন যে আপনার জন্য খুব ইজি হচ্ছে ওয়ার্ডে কাজ করা বা হচ্ছে আপনাদের নিজের প্রিপারেশনটা গুছিয়ে নেওয়া। আমার টপিক থেকে যা যা বলার ছিল এতটুকুই, কিন্তু এতটুকুই কিন্তু শেষ না, আরো কিন্তু কোয়েশ্চেন থাকে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। ধন্যবাদ আপু, আপনি অনেক থ্যাংক সুন্দর ইউ। করে। আমি আমার কথা বক্তব্য এখানেই শেষ করছি। মিলি আপু আপনি জি কন্টিনিউ করেন, আর যদি জি কোনো কোয়েশ্চেন থাকে জেনেসিসের সাথে যোগাযোগ করবেন, আমরা মেন্টররা তো অবশ্যই আছি। বেস্ট অফ লাক টু অল অফ ইউ। আপনারা যারা আছেন ভর্তি হয়েছেন তাদেরকে তো অবশ্যই স্বাগতম, এবং সাথে সাথে যারা আপনাদের কলিগ আছে পরীক্ষা দিবে তাদেরকেও বলবেন আমাদের এই জার্নিটার কথা। থ্যাংক ইউ। জি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক সুন্দর করে কনসাইজ করে আমাদেরকে বললেন যে কিভাবে অস্পির জন্য প্রিপারেশনটা নিতে হবে। আর কোনো কিছু আসলে বাকি রয়নি। তো আমি সর্বশেষে এটাই বলবো যে আপনারা যারা হচ্ছে জানুয়ারি 26-এর জন্য প্রিপারেশন নিতে চাচ্ছেন, তারা দেরি না করে এখনই শুরু করে দেন। কারণ হচ্ছে গিয়ে পড়া অনেক, এগুলো আসলে না গুছালে আপনি পরীক্ষার আগে অল্প সময় কিভাবে রিভিশন করবেন সেই জিনিসটা কিন্তু আসলে বুঝতে পারবেন না। যার কারণে আর কি আমাদের এই সেশনটা নেওয়া আজকে, যে কিভাবে আপনি শুরু করবেন। আসলে পড়তে বসতেও অনেক সময় লাগে। তো আপনাদের সবার জন্য শুভ কামনা। আর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে জেনেসিস এর সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা সবাই চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করার জন্য। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জি ম্যাম, আপনাদেরকে জি অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা তাহলে আজকের এই লাইভ সেশনটি শেষ করছি। জি আসসালামু ভাই, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।